হয়ে গেল ভূত এফএম ভয়ের রাজ্যের ১৭তম পর্ব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাচ্ছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। আমাদের ইমেল অ্যাড্রেস bhutfmvoyerrajyo@gmail.com। আপনারা ইমেলে ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা ঘটনাটি রেকর্ড করেও পাঠাতে পারেন। লিখে পাঠালে অবশ্যই জানিয়ে দেবেন স্টুডিওতে এসে ঘটনা শোনাতে চান নাকি পড়ে শোনাতে হবে। আজ বেশ কিছু ঘটনা আছে যা এক এক করে আপনাদের শোনাবো। কথা বলে সময় নষ্ট করব না, চলে যাচ্ছি ঘটনায়। শুরু করছি একটি ইমেলটি পাঠিয়েছেন জাহিদ, পাবনা থেকে। লিখেছেন ওনার আপন বড় চাচা, যিনি একজন অভিজ্ঞ প্রবীণ মাঝি ছিলেন, ওনার মুখ থেকে শোনা পদ্মা নদীর চরের এক ভয়ানক সত্য ঘটনা শুরু করা যাক। জাহিদ লিখেছেন, আমি পাবনা থেকে জাহিদ, আপনার শোয়ের আমি একজন অন্ধ ভক্ত। আজ আমি আপনাকে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি তা কোনো বানানো গল্প নয়। আজ থেকে প্রায় ২০ বছর আগের এক শীতের রাতে আমার আপন বড় চাচা কাশেম মাঝির সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার কাশেম চাচা সারা জীবন পদ্মা নদীতে নৌকা চালিয়েছেন। নদীকে তিনি নিজের হাতের তালুর মতো চিনতেন। তিনি কোনোদিন ভূতপ্রেত বিশ্বাস করতেন না, কিন্তু ওনার জীবনের সেই একটা রাত ওনাকে পুরোপুরি বদলে দিয়েছিল। চাচা যখন আমাকে এই ঘটনাটা বলছিলেন, ওনার চোখ দিয়ে তখনও টপ টপ করে পানি পড়ছিল। ঘটনাটি ঘটেছিল কুষ্টিয়া আর পাবনার মাঝামাঝি পদ্মা নদীর এক বিশাল নির্জন চরে। শীতের রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর পদ্মার বুকে নেমে আসা এক অভিশপ্ত কুয়াশা যা ওনাদের জ্যাত গিলে খেতে চেয়েছিল। আমার চাচা তখন কুষ্টিয়া ঘাট থেকে একদল যাত্রী নিয়ে পাবনার দিকে ফিরছিলেন। নৌকায় পুরুষ, মহিলা আর দুটো ছোট বাচ্চাসহ প্রায় ১৫-১৬ জন যাত্রী ছিল। পৌষ মাসের কনকনে শীতের রাত, তার ওপর নদীর ঠান্ডা বাতাস যেন গায়ের চামড়া ভেদ করে হাড়ে গিয়ে লাগছিল। রাত তখন আনুমানিক 11:30। হঠাৎ করেই নদীর বুকে এত ঘন কুয়াশা নামল যে হাতের তালুও দেখা যাচ্ছিল না। চাচা লণ্ঠনের আলো জ্বেলেও সামনের এক হাত পথও দেখতে পাচ্ছিলেন না। নদীর স্রোত আর ঘন কুয়াশার গোলকধাধ্যায় পড়ে চাচা দিক হারিয়ে ফেললেন। ঠিক তখনই একটা বিকট শব্দ হলো, ছপাং। নৌকাটা হঠাৎ একটা চোরাবালির চরে এসে আটকে গেল। কাশেম চাচা আর ওনার সাথে থাকা লগি বাইছা অনেক চেষ্টা করলেন নৌকাটা পানিতে ভাসাতে, কিন্তু চরের বালিতে নৌকা এমনভাবে গেঁথে গেল যে ওটা ১ ইঞ্চিও নড়ানো যায়নি। নৌকার যাত্রীরা তখন শীতে কাঁপছিল আর আতঙ্কে ফিসফিস করছিল। চাচা সবাইকে শান্ত হতে বললেন এবং ঠিক করলেন কুয়াশা একটু না কমা পর্যন্ত ওনারা ওই চরেই অপেক্ষা করবেন। চরের চারপাশে মাইলের পর মাইল শুধু ধুধু বালি আর কাশবন, কোনো জনমানুষের চিহ্ন নেই। রাত যখন আনুমানিক ২টো, তখন চারপাশের নিস্তব্ধতা ভেঙে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। নদীর বাতাসটা হঠাৎ করে একদম বন্ধ হয়ে গেল। পুরো চর জুড়ে নেমে এলো এক কবরস্থানের মতো নীরবতা। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা শব্দ আসতে লাগল, যেন বহু মানুষ একসাথে বালির ওপর দিয়ে হেঁটে আসছে। খড়খড় খড়খড়। কাশেম চাচা লণ্ঠনটা উঁচিয়ে চরের দিকে আলো ফেললেন। কুয়াশার সেই সাদা চাদর ভেদ করে ওনারা যা দেখলেন তা দেখে নৌকার সব যাত্রীর রক্ত হিম হয়ে গেল। দূর কুয়াশার ভেতর থেকে একদল অবয়ব আস্তে আস্তে নৌকার দিকে এগিয়ে আসছে। তারা দেখতে মানুষের মতো লম্বা, কিন্তু ওনাদের কোনো নির্দিষ্ট চেহারা ছিল না। একদম কুচকুচে কালো ছায়ার মতো অবয়ব, যেন অন্ধকার কেটে ওনাদের তৈরি করা হয়েছে। ওনাদের প্রত্যেকের চোখ থেকে এক অলৌকিক ম্লান লাল আলো জ্বলছিল। নৌকার মহিলারা ভয়ে বাচ্চাদের বুক চেপে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। কাশেম চাচা ওনার জীবনে এত বড় মাঝিগিরি করেছেন, কিন্তু এমন দৃশ্য কোনোদিন দেখেননি। ওনার হাত থেকে লণ্ঠনটা কেঁপে কেঁপে মেঝেতে পড়ে গেল। সেই কালো অবয়বগুলো এসে নৌকার পাড়ে দাঁড়ালো এবং আমাদের নৌকাটাকে চার দিক থেকে গোল হয়ে ঘিরে ধরল। ওনারা এত কাছে চলে এসেছিলেন যে চাচা ওনাদের শরীর থেকে এক তীব্র পচা পাক মাটি আর গলিত লাশের গন্ধ পাচ্ছিলেন। হঠাৎ করেই সেই অবয়বগুলো একসাথে ওনাদের হাত বাড়ালো। ওনাদের হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা,
নখগুলো দেখতে পশুর মতো ধারালো। তারা কোনো কথা বলছিল না, কিন্তু ওনাদের ভেতর থেকে এক সম্মিলিত গোঙানি আর হিসির শব্দ আসছিল, আয় আমাগো সাথে আয়। ঠিক তখনই একটা অবয়ব নৌকার গলুইয়ের ওপর ওনার রক্তহীন কালো হাতটা রাখল। হাত রাখা মাত্রই পুরো নৌকাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং অলৌকিকভাবে ওজনে এত ভারী হয়ে গেল যে মনে হচ্ছিল নৌকাটা এখনই নদীর পানিতে ডুবে যাবে। যাত্রীদের একজন আতঙ্কে চিৎকার করে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। কাশেম চাচা ওনাকে জাপটে ধরে টেনে রাখলেন। চাচা বুঝতে পারছিলেন এই কুয়াশার ছায়ারা ওনাদের প্রাণ কেড়ে নিতে এসেছে। চাচা ওনার জীবনে শোনা বড় বুড়েদের কথা মনে করলেন। তিনি চিৎকার করে নৌকার সবাইকে বললেন, সবাই একসাথে আল্লাহর নাম জপতে থাকো, কেউ চোখ খুলবা না। নৌকার 15-16 জন মানুষ তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কান্নাকাটি করতে করতে সমস্বরে জোরে জোরে আয়াতুল কুরসি আর আল্লাহর নাম ডাকতে লাগলেন। আর ওপাশে সেই ছায়ারা চিৎকার দিয়ে নৌকার কাঠে নখ দিয়ে আছড়াতে লাগল। ক্যাচ ক্যাচ শব্দে মনে হচ্ছিল যেন একদল পিশাচ নৌকার তক্তা ছিঁড়ে ভেতরে ঢুকে পড়বে। কতক্ষণ এই নরক যন্ত্রণা চলেছিল কেউ জানে না। হঠাৎ করেই দূর আকাশ থেকে ফজরের আজানের একটা আবছা আওয়াজ ভেসে এলো, আর সাথে সাথে পদ্মার চরের সেই ঘন কুয়াশা 1 সেকেন্ডের মধ্যে কাটতে শুরু করল। কাশেম চাচা চোখ খুলে দেখলেন আজানের শব্দ আর ভোরের আলোর প্রথম রেখা ফোটার সাথে সাথে সেই 40-50টা কালো অবয়ব চিৎকার দিয়ে পদ্মার পানির ভিতর মিলিয়ে গেল। কুয়াশা কেটে যেতেই দেখা গেল অলৌকিকভাবে জোয়ারের পানি এসে নৌকাটাকে বালি থেকে ভাসিয়ে দিয়েছে। চাচা আর 1 সেকেন্ডও দেরি না করে লগি ঠেলে নৌকা মাঝ নদীতে নিয়ে এলেন এবং এক টানে পাবনার ঘাটে এসে পৌঁছলেন। ঘাটে পৌঁছনোর পর কাশেম চাচার চুল নাকি ভয়ে এক রাতে পেকে সাদা হয়ে গিয়েছিল। ওখানকার স্থানীয় এক বুড়ো মাঝিকে চাচা যখন এই চরের কথা বললেন, সেই বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাশেম, তুই আর তোর যাত্রীরা যে জ্যান্ত ফিরছিস, এটা এক বিস্ময়। আজ থেকে প্রায় 50 বছর আগে এক প্রচণ্ড ঝড়ের রাতে এক বিশাল যাত্রীবাহী লঞ্চ ওই চরে এসে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। কুয়াশার কারণে কেউ ওনাদের বাঁচাতে পারেনি। প্রায় 100 মানুষ ওই চরে পানির নিচে দম আটকে শীতে জমে ছটফট করতে করতে মারা গিয়েছিল। তারপর থেকেই প্রতি বছর শীতের রাতে যখন ঘন কুয়াশা নামে, ওই মৃত মানুষের অতৃপ্ত আত্মারা ছায়া হয়ে চরে ফিরে আসে আর জীবন্ত মানুষকে টেনে পানির নিচে নিজেদের দুনিয়ায় নিয়ে যেতে চায়। ইমেলের শেষ লাইনে জাহিদ লিখেছেন, আমার কাশেম চাচা আজ আর এই পৃথিবীতে বেঁচে নেই। ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার মৃত্যুর পর আমরা ওই নৌকাটি বিক্রি করে দিয়েছি। জাহিদের ইমেলটি এখানেই শেষ হয়েছে। ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিন। এখন চলে যাব একটি ছোট বিরতিতে। বিরতির পরে নিয়ে আসছি আরও ভয়ানক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন রাসেল। যেভাবে লিখেছেন পড়ছি। ঢাকা শহরে যারা মফস্বল থেকে পড়াশোনা করতে আসেন, তাদের জীবনের প্রথম স্ট্রাগলটাই শুরু হয় একটা মাথার গোজার ঠাঁই খোঁজা দিয়ে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। 2015 সালের মাঝামাঝি সময়ে আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন একটা সস্তা মেস খোঁজা আমার জন্য বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। পকেটের অবস্থা তখন এতটাই খারাপ যে একটু ভালো মানের হোস্টেলে থাকার সামর্থ্য ছিল না। ঠিক তখনই আমাদের এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে সন্ধান পেলাম পুরনো ঢাকার কলতা বাজারের ভেতরের একটা গলিতে অবস্থিত এক বিশাল পুরনো মেস বাড়ির। বাড়িটা প্রথম দিন দেখতে গিয়েই আমার কেমন যেন গা ছমছম করে উঠেছিল। চুন সুরকি দিয়ে তৈরি প্রায় 100 বছরের পুরনো এক দোতলা জমিদার বাড়ি, যা এখন মেসে রূপান্তর করা হয়েছে। দেওয়ালগুলোর প্লাস্টার খসে খসে ভেতরের লাল ইটগুলো কঙ্কালের মতো বের হয়েছিল। করিডোরগুলো ছিল সরু আর প্রচণ্ড স্যাঁতসেঁতে। দিনের বেলাতেও সেখানে ঘুটঘুটে অন্ধকার থাকত। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, এত বড় একটা মেস বাড়িতে মাত্র 10-12 জন ছাত্র থাকত, আর ভাড়া ছিল অবিশ্বাস্য রকমের কম। মেসের চারদিকের একটা গুমোট গন্ধ আর থমথমে ভাব বুকটায় চাপ সৃষ্টি করত। কিন্তু পকেটের টানের কাছে মনের ভয়কে হার মানতে হলো। আমি দোতলার কোণের একটা রুমে সজল নামের এক ছেলের সাথে সিট শেয়ার করে থাকা শুরু করলাম।
মেস বাড়িটার স্থাপত্যশৈলী ছিল প্রাচীন আমলের। চারদিকে ঘর আর মাঝখানটা খোলা উঠোন। সেই উঠোনের একদম উত্তর পূর্ব কোণে ছিল এক বিশাল বড় পরিত্যক্ত কুয়ো। কুয়োটা কত গভীর তা কেউ জানত না। ওটার মুখটা লোহার একটা জং ধরা ভারী ঢাকনা দিয়ে লক করা ছিল, আর তার উপর একটা বিশাল আকার নোংরা কালো পাথর চাপা দেওয়া ছিল। মেসে ওঠার প্রথম দিনই মেসের বুড়ো ম্যানেজার মোতালেব সাহেব আমাদের কড়া ভাষায় সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শোনো বাবারা, পুরনো বাড়ি, সাপখোপের ভয় আছে। দিন দুপুরে যা করার করবা, কিন্তু খবরদার, সন্ধ্যের পর ওই কুয়োটার আশেপাশে কেউ যাবা না, ওদিকে তাকাবাও না। আমরা ভেবেছিলাম হয়তো কুয়োর ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে কিংবা কোনো বিষধর সাপ আছে, তাই ওনার কথা মাথা পেতে নিয়েছিলাম। কিন্তু মেসের পুরনো কেয়ারটেকার খালেক চাচাকে দেখতাম প্রতি সন্ধ্যায় কুয়োটার সামনে একটা মাটির প্রদীপ জ্বেলে দিয়ে বিড়বিড় করে কি যেন দোয়া পড়তেন। ওনার চোখের মধ্যে সবসময় একটা চাপা আতঙ্ক লেগেই থাকত। দেখতে দেখতে মেসে আমার মাসখানেক কেটে গেল। ততদিনে ভ্যাপসা গরম কেটে ঢাকা শহরে জাঁকিয়ে বর্ষা নেমেছে। পুরনো ঢাকার ঘিঞ্জি গলিতে বর্ষার রাতগুলো এক অদ্ভুত নিঃসঙ্গতা নিয়ে আসে। সেদিন ছিল একটা মঙ্গলবার। পরদিন সকালে আমার সেমেস্টার ফাইনালের একটা কঠিন পরীক্ষা ছিল, তাই রাত জেগে পড়ার সিদ্ধান্ত নিলাম। মেসের বাকি সবাই রাত 11টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল। আমার রুমমেট সজলও তখন গভীর ঘুমে মগ্ন। ওর হালকা নাক ডাকার শব্দ আসছিল। আমি টেবিল ল্যাম্পের আলোতে মন দিয়ে পড়ছিলাম। ঘড়িতে তখন রাত আনুমানিক 2:15। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎ করেই আমার ঘরের ভেতরের পরিবেশটা কেমন যেন বদলে গেল। এতক্ষণ যে টেবিল ফ্যানটা চলছিল সেটার বাতাস হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা যে আমার হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছিল। ঠিক তখনই উঠোনের ওখান থেকে একটা শব্দ আমার কানে এলো। আমি চমকে উঠলাম। বন্ধ কুয়োর ভেতর থেকে পানি নাড়ার শব্দ আসবে কিভাবে? কোনো চোর ঢোকেনি তো। আমি চেয়ার ছেড়ে উঠে খুব সাবধানে জানালার দিকে এগোলাম। আমার জানালার পর্দাটা একটু সরালেই নিচের পুরো উঠোন আর কুয়োটা স্পষ্ট দেখা যেত। জানালার কাঁচের ওপর জমে থাকা কুয়াশা হাত দিয়ে মুছে আমি যখন নিচে তাকালাম, আমার হৃৎপিণ্ডটা যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। বাইরের ম্লান আলোতে আমি স্পষ্ট দেখলাম কুয়োর ওপর যে বিশাল ভারী পাথরটা চাপা দেওয়া ছিল সেটা কে বা কারা যেন উল্টে পাশে ফেলে রেখেছে, আর লোহার জং ধরা ঢাকনাটা একপাশে পুরোপুরি সরানো। কুয়োর হা করা অন্ধকার মুখটা একটা নরকের দরজার মতো দেখাচ্ছিল। আমি ভালো করে আবার তাকালাম। ঠিক তখনই চারপাশের সেই নিস্তব্ধতা আর বৃষ্টির ঝমঝম শব্দকে ছাপিয়ে কুয়োর সেই গভীর অন্ধকার পাতাল থেকে একটা আওয়াজ ভেসে এলো। প্রথমে মনে হয়েছিল খুব হালকা বাতাসের ফিসফিসানি, কিন্তু 3-4 সেকেন্ডের মধ্যে সেই শব্দটা এত তীব্র আর ভয়ানক হয়ে উঠল যে আমার কান দুটো ব্যথায় ঝাঁ ঝাঁ করে উঠল। ওটা ছিল একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, বুক ফাটানো গোঙানির কান্না, যেন কুয়োর একদম তলদেশে একটা জ্যান্ত মা আর তার ছোট সন্তানকে কেউ চেপে ধরে রেখেছে, আর তারা দম আটকে যাওয়ার আগে বাঁচার জন্য শেষ আকুতি জানাচ্ছে। ভয়ের চোটে আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি আর সহ্য না করতে পেরে বিছানায় গিয়ে সজলকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। সজল, সজল, ওঠ ভাই, জলদি ওঠ। সজল ধরফর করে উঠে বসে বলল, কি হয়েছে রে, এত রাতে চিল্লাচ্ছিস কেন? আমি ওর মুখ চেপে ধরে জানালার দিকে আঙুল তুললাম। সজল যখন জানালার কাছে গিয়ে কান পাতল, 1 নিমিষে ওর মুখের চামড়া ফ্যাকাশে হয়ে গেল। এবার কান্নাটা আরও স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আওয়াজটা কুয়ো চেপে উঠে এসে আমাদের ঘরের জানালার ঠিক বাইরে ভাসছে। সজল কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল আর বলল, রাসেল, ওটা কোনো মানুষের আওয়াজ নয়। আমাদের এক্ষুনি মেস ছাড়তে হবে। আমরা যখন ভয়ে ঘর থেকে বেরোবার জন্য দরজার দিকে যাব, ঠিক তখনই বাইরের সেই কান্না হঠাৎ করে এক পৈশাচিক হাসিতে বদলে গেল, আর একই সাথে কুয়োর সেই হাঁ করা অন্ধকার মুখ থেকে একটা কুচকুচে কালো ধোঁয়ার মতো অবয়ব আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। সেই অবয়বের কোনো হাত পা বা নির্দিষ্ট আকার ছিল না, কিন্তু সেই অবয়বের মাঝখানে দুটো জলজলে লাল চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই চোখ দুটো সরাসরি দোতলার করিডোরের দিকে তাকিয়েছিল। ছায়াটা কুয়ো থেকে বের হয়ে শূন্যে ভেসে ভেসে দোতলার করিডোরের দিকে উঠতে শুরু করলো,
আর সে করিডোরে পা রাখা মাত্রই পুরো মেষবাড়ির 100 বছরের পুরনো কাঠের দরজাগুলো নিজে নিজেই প্রচণ্ড জোরে আছাড় খেতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন লাথি মেরে মেসের সব দরজা ভেঙে ফেলবে। একই সাথে বাতাসে হঠাৎ করে পচা নর্দমার এক তীব্র অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, যা আমাদের দম আটকে দিচ্ছিল। আমরা আর সজল আমাদের ঘরের দরজা ভেতর থেকে ডাবল লক করে বিছানার ওপর জড়ো হয়ে আল্লাহর নাম জপতে লাগলাম। আমাদের চিৎকারে মেসের বাকি ছেলেদেরও ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু কেউ ভয়ে ঘর থেকে বেরোনোর সাহস পায়নি। আমরা সবাই নিজ নিজ ঘরে খাঁচায় বন্দি পশুর মতো আটকে থেকে সেই ভয়ানক আর্তনাদ আর করিডোরে সেই অদৃশ্য ছায়ার হেঁটে বেড়ানোর ভারী অলৌকিক শব্দ শুনছিলাম। সেই রাতটা আমাদের কাছে মনে হয়েছিল 1000 বছরের এক অনন্তকাল রাত্রি, যা কখনো শেষ হবে না। পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল, চারপাশের সব শব্দ এক নিমিষে উধাও হয়ে গেল। আমরা মেসের সব ছেলেরা লাঠি সোটা হাতে ঘর থেকে বেরোলাম। নিচে নেমে দেখি কুয়োর ঢাকনা আর পাথর আবার আগের মতোই ঠিকঠাক চাপা দেওয়া আছে, যেন রাতে কিছুই ঘটেনি। কিন্তু আমাদের সবার চোখে মুখে তখনও মৃত্যুর আতঙ্ক। আমরা একজোট হয়ে মেসের ম্যানেজার মোতালেব সাহেব আর বাড়িওয়ালাকে ঘেরাও করলাম। প্রথমে তারা আমাদের পাগল বলে উড়িয়ে দিতে চাইল, কিন্তু যখন মেসের সবাই একযোগে মেস ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল, তখন মেসের ওই বয়স্ক কেয়ারটেকার খালেক চাচা আর থাকতে পারলেন না। তিনি আমাদের ঘরের এক কোণে ডেকে বললেন, বাবারা, তোমরা রাতে যা দেখছো আর শুনছ তা এক ফোঁটাও মিথ্যে নয়। আজ থেকে প্রায় 70-80 বছর আগে 1947 সালের দেশভাগের সময় এই জমিদার বাড়িতে এক ধনী সনাতন ধর্মাবলম্বী পরিবার ছিল। দাঙ্গার সেই অভিশপ্ত রাতে একদল লম্পট আর দাঙ্গাবাজ এই বাড়িতে হামলা করে। সেই পরিবারের এক তরুণী মা মাত্র 5 বছরের কন্যা সন্তানকে ওদের হাত থেকে বাঁচার জন্য কোনো উপায় না পেয়ে এই মাঝখানের কুয়োর ভেতরে কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ওই পাষণ্ডরা কুয়োর ভেতরেও জ্বলন্ত খড় আর বিশাল বিশাল পাথর ছুঁড়ে মেরে তাদের কুয়োর ভেতরেই জ্যান্ত কবর দেয়। এরপর থেকেই এই কুয়োটা অভিশপ্ত। প্রতি বছর এই নির্দিষ্ট বর্ষার রাতে ওই মা আর সন্তানের আত্মা কুয়ো থেকে বের হয়ে খুলিদের খোঁজে আর বুক ফাটানো চিৎকার করে কাঁদে। আমরা অনেক কবিরাজ দেখাইছি, কিন্তু এই আত্মা শান্ত হয় নাই। খালেক চাচার কথা শেষ হওয়া মাত্রই আমাদের মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমরা আর এক মুহূর্ত ওই জায়গাতে থাকার চিন্তা করিনি। মেসের সব ছেলেরা ওই দিন দুপুরের মধ্যেই যার যার মালপত্র গুটিয়ে জামাকাপড় প্যাক করে মেস ছেড়ে দিই। পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার সেদিন ছিল না। কোনো মতে পরীক্ষা দিয়ে আমি সোজা গ্রামের বাড়ির ট্রেন ধরি। ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিন। এখন চলে যাব একটি ছোট বিরতিতে। বিরতির পরে নিয়ে আসছি আরও ভয়ানক ঘটনা। আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং আপনার শ্রোতারা সবাই ভালো আছেন। আমি তানভীর। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। আপনার মুখের ভৌতিক ঘটনাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনি। আজ আমি আপনাকে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি কোনো কাল্পনিক গল্প বা বানিয়ে বলা কথা নয়। এটি আমার নিজের খালার পরিবারে ঘটে যাওয়া এক চরম সত্য এবং ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2021 সালের শুরুর দিকে বগুড়ার একটা পুরনো প্রত্যন্ত এলাকায়। এই ঘটনার পর থেকে আমাদের পুরো পরিবার কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে প্রচণ্ড ভয় পেতে শুরু করে। আমি চাই আপনি ইমেলটি পড়ে শোনাবেন। ঘটনাটি শুরু হয়েছিল আমার মেজো খালুর চাকরির বদলি দিয়ে। 2021 সালের জানুয়ারির দিকে আমার খালু তার চাকরির সুবাদে সপরিবারে বগুড়ার একটা পুরনো দোতলা বাড়ি ভাড়া নেন। বাড়িটি বেশ বড় ছিল, ছাদটা খোলামেলা, আর সবচেয়ে বড় কথা ওই এলাকায় সেই তুলনায় বাড়িটির ভাড়াও ছিল অনেক কম। খালা খালু তাদের 2 সন্তান আর আমাকে নিয়ে বেশ আনন্দ নিয়েই সেখানে থাকা শুরু করলেন। বলে রাখি, আমি ছোট থেকেই খালা খালুর কাছে থেকে বড় হয়েছি। প্রথম 1 মাস সবকিছু একদম স্বাভাবিক ছিল। আমরাও ভাবিনি যে এই হাসি খুশি বাড়িটার পেছনে কোনো অন্ধকার লুকিয়ে আছে। কিন্তু বাড়িটি নেওয়ার ঠিক মাসখানেক পর থেকেই বাড়িটাতে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করলো। প্রথম ধাক্কাটা এলো খালার ঘরের পোষা বেড়ালটাকে দিয়ে। বেড়ালটা খুব শান্ত ছিল, কিন্তু একদিন হঠাৎ করে মাঝরাতে বেড়ালটা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা গেল। কোনো কারণ ছাড়াই একটা বেড়াল কেন ছাদ থেকে লাফ দেবে আমরা কেউ বুঝতে পারলাম না। এর কিছুদিন পর থেকেই আমার মেজো খালার শরীর দিন দিন খারাপ হতে লাগলো। কোনো রোগ ধরা পড়ছিল না। বড় বড় ডাক্তার দেখানো হলো, সব টেস্ট করানো হলো, কিন্তু রিপোর্টে সব নর্মাল। অথচ খালা দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছিলেন। ওনার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছিল।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হতো রাতের বেলা। খালা প্রায়ই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে বিকট চিৎকার করে উঠতেন। উনি খালুকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে বলতেন মাঝরাতে নাকি ওনার ঘরের সিলিং থেকে একজন কুচ্চুকে কালো রঙের মানুষ ওনার দিকে তাকিয়ে তীব্র চোখে কুৎসিতভাবে হাসে। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো নতুন পরিবেশ, তাই খালার মনের ভুল বা মানসিক চাপ থেকে এমন হচ্ছে। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তখন, যখন বাড়িটিতে অলৌকিক কিছু উপদ্রব দেখা গেল। মাঝরাতে যখন পুরো বাড়ি নীরব হয়ে যেত, তখন ড্রয়িং রুম থেকে মনে হতো কে যেন ভারী ভারী আলমারি বা সোফা টেনে টেনে সরাচ্ছে। খালু লাঠি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখতেন সব ঠিকঠাক আছে। আবার কখনো গভীর রাতে রান্নাঘরে গিয়ে দেখা যেত সব থালা বাসন মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অথচ অদ্ভুত বিষয় হলো ওগুলো যখন মেঝেতে পড়েছে তখন কোনো শব্দই হয়নি। শুধু তাই নয়, প্রতিদিন সকালবেলা খালার শোবার ঘরের দরজার ঠিক সামনে রক্তমাখা মুরগির পালক এবং কিছু অদ্ভুত কালো রঙের ছাইয়ের মতো গুঁড়ো পড়ে থাকত। কে বা কারা এগুলো রেখে যেত কেউ জানত না, কারণ রাতে মেইন দরজায় তালা দেওয়া থাকত। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে খালার অবস্থা মরণাপন্ন। উনি বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেললেন। তখন আমার খালু নিরুপায় হয়ে ওনার এক পরিচিত হুজুরকে সেই বাড়িতে নিয়ে আসেন। হুজুর যখন বাড়ির মেইন গেট দিয়ে ভেতরে পা দিলেন, তখনই তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। ওনার চেহারা প্রচণ্ড গম্ভীর হয়ে গেল। তিনি বিড়বিড় করে কিছু দোয়া পড়তে লাগলেন। এরপর তিনি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলেন এবং সরাসরি খালার শোবার ঘরে এসে দাঁড়ালেন। ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের ভারী আলমারি ছিল, যা বাড়িওয়ালারা বাড়ি ভাড়ার সময় আগে থেকেই ঘরের ভেতর রেখে দিয়েছিল। হুজুর আলমারিটার দিকে আঙুল নির্দেশ করে খালুকে বললেন, বাবা, এই আলমারিটা খোলো। খালু চাবি দিয়ে আলমারির বড় ড্রয়ারটা খুললেন। ভেতরে সাধারণ কিছু পুরনো কাপড় ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু হুজুর বললেন, কাপড়গুলো সব বাইরে বের করো এবং আলমারির ভেতরে নিচের কাঠের গোপন তক্তাটা তোলো। খালু যখন কাপড়ের স্তূপ সরিয়ে আলমারির নিচের সেই কাঠের গোপন তক্তাটা তুললেন, তখন ভেতরে যা দেখা গেল তা দেখে আমাদের সবার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। ভেতরে লাল কাপড়ে জড়ানো একটা কুৎসিত কাঠের পুতুল রাখা ছিল। পুতুলটা সারা শরীরে অসংখ্য মূর্ছে ধরা সুই ফোটানো, আর পুতুলের কপালে গাঢ় লাল রঙের কোনো তরল বা রক্ত দিয়ে আমার মেজো খালার নাম এবং ওনার জন্ম তারিখ লেখা ছিল। পাশেই ছিল কিছু কাটা চুল আর হাড়ের টুকরো। হুজুর তখন আমাদের দীর্ঘশ্বাস ফেলে জানালেন, এটি চরম পর্যায়ের এক কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক। খালার কোনো এক অতি পরিচিত শত্রু, যে ওনার মারাত্মক ক্ষতি বা মৃত্যু চাইছিল, সে কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিককে দিয়ে এই পুতুলটি বানিয়ে এই বাড়ির ভেতরে এসে লুকিয়ে রেখে গেছে, অথবা জিন দিয়ে রাখানো হয়েছে। হুজুর বললেন, এই পুতুলের শরীরে যতদিন ধরে এই মরচে পড়া সুইগুলো ফোটানো হয়েছে, খালার শরীরের ভেতরের অঙ্গগুলোতেও ঠিক ততটাই তীব্র যন্ত্রণা হচ্ছে। ওটা আর কিছুদিন থাকলে খালা হয়তো মারাই যেতেন। হুজুর সেদিন বিশেষ কিছু কুরআনি দোয়া পড়ে সেই পুতুলটি এবং আলমারির ভেতরের জাদুটোনার জিনিসগুলো সাথে করে নিয়ে যান আর বলেন, আজ রাতেই এগুলো নষ্ট করবেন। আমরা সবাই ভাবছিলাম জিনিসগুলো যেহেতু হুজুর নিয়ে গিয়েছেন, খালা ঠিক হয়ে যাবেন। না, কোনো অলৌকিক কাণ্ড ঘটল না। উল্টো খালার অবস্থা আরও খারাপ হতে লাগল। রাত 1টার দিকে মনে হলো ঝড় হচ্ছে বাসার বাইরে। তার কিছু সময় পরে বাইরে শুরু হলো কুৎসিত হাসি ও গোংরানে। আবার কখনো অন্য কোনো ভাষায় কি যেন বলছিল। দরজায় জানালায় টোকা ও ধাক্কা দিতে লাগলো। আমাদের সবার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমরা যে যা দোয়া দুরুদ আয়াত পাড়ি পড়ছিলাম। অন্যদিকে খালা শুয়ে শুয়ে কুৎসিতভাবে হাসে আর বলেন, তোরা কেউ বাঁচবি না। আর নিতে পারছিলাম না এমন কুৎসিত অনুভূতি, যা বলে বোঝানো অসম্ভব। ফজরের আজান হওয়ার আগে পর্যন্ত এভাবেই চলতে থাকলো। ফজরের আজান শুরু হলো, সাথে সাথে সব মিলিয়ে গেল। মানে হলো সব স্বাভাবিক, কিছুই হয়নি। 6টার দিকে হুজুর সাহেব বাসায় আসলেন এবং লজ্জিত খঙ্গি করে বলতে শুরু করলেন, আমাকে ক্ষমা করে দেবেন। জিনিসগুলো নষ্ট করার সময় একটি ভুলের কারণে জিনেরা আমার উপর হামলা করে, তাই নষ্ট করতে পারিনি। আমাদের সাথে কি হয়েছে তা জেনে সে আবারও ক্ষমা চান আর বলেন, এর মানে ওরা আবারও কুফরি করেছে। হুজুর কিছুক্ষণ চুপ থাকে বলেন, খালার কাছে নিয়ে যেতে। খালা অচেতন অবস্থায় খাটে শুয়ে আছেন। হুজুর বলেন, খালার মাথা বা চুলে কি কিছু আছে নাকি? খালু মাথার কাছে গিয়ে দাঁড়াতে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। খালু বলে উঠল, এ কি, এক রাতের মধ্যে চুলে জটা আসলো কি করে? হুজুর বলেন, বাইরে আসো। ঘরের বাইরে এসে বলেন, আমি আসরের পরে আসব। তুমি একটি ধারালো কেচি ও দড়ি এনে রাখবে, আর যা যা লাগবে আমি সঙ্গে নিয়ে আসব। আসরের নামাজের কিছু সময় পর হুজুর আসলেন, সাথে করে 4 জন ছাত্র নিয়ে এসেছেন। হুজুর এসেই খালা যে ঘরে আছেন সে ঘরে নিয়ে যেতে বলেন, সাথে দড়ি ও কেচি নিতে বলেন। ঘরে ঢুকেই 2 জন ছাত্র উচ্চস্বরে কুরআন তেলাওয়াত শুরু করে।
বাকি দুজন ছাত্রকে নিয়ে আমাকে আর খালুকে খালার হাত পা শক্ত করে বেঁধে ফেলতে বলে। বাঁধা শেষে হুজুর তাড়াতাড়ি মাথার জটার অংশের চুলগুলো কেটে ফেলেন। খালার সাথে সাথে চিৎকার ও গালাগালি শুরু করেন, কিন্তু হুজুর থামে না। হুজুর জটার অংশটি নিয়ে একটি সাদা কাপড় দিয়ে জড়ায়, আমাকে আর খালুকে নিয়ে বেরিয়ে আসেন, আর ছাত্র দুজন কুরআন তেলাওয়াত চালিয়ে যায়। হুজুর একটি ধারালো ব্লেড দিয়ে জটাটা কাটতে শুরু করেন। ভেতরে সেই আগের জিনিসগুলোই, লাল কাপড়ে জড়ানো একটা কাঠের কুৎসিত পুতুল। পুতুলটা সারা শরীরে অসংখ্য মূর্ছে ধরা সুই ফোটানো, আর পুতুলের কপালে গাঢ় লাল রঙের কোনো তরল বা রক্ত দিয়ে আমার মেজো খালার নাম এবং ওনার জন্ম তারিখ লেখা ছিল। পাশেই ছিল কিছু কাটা চুল আর হাড়ের টুকরো। হুজুর ঠিক মাগরিবের আজান হবার আগে আগে বাড়ির পেছনে একটা নির্জন জায়গায় নিয়ে যান। মাগরিবের আজান শুরুর সাথে সাথে ভিতরে কুরআন তেলাওয়াত করতে থাকা দুজন ছাত্র বাড়ির ভেতরে এবং বাকি দুজন ছাত্র বাড়ির বাইরে মাগরিবের আজানের সাথে সাথে তারাও আজান দিতে শুরু করে। হুজুর সেগুলোতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। যখন পুতুলটাতে আগুন লাগলো তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। বাইরে কোনো বাতাস ছিল না, কিন্তু আগুনটা নীল রং ধারণ করে জ্বলে উঠল, আর সেই জ্বলন্ত আগুন থেকে স্পষ্ট একটা বিকট আর্তনাদের শব্দ শোনা যাচ্ছিল, যা কোনো মানুষের বা পশুর হতে পারে না। মনে হচ্ছিল অদৃষ্ট কোনো জ্যান্ত সত্তা আগুনের ভেতর পুড়ে চিৎকার করছে। গন্ধটা এতটাই পচা ছিল যে আমরা বমি করে দেওয়ার মতো অবস্থায় পড়েছিলাম। কতটা ভয়ানক জাদুই না করেছে আমার খালাকে। এই জিনিসগুলো পুড়িয়ে ফেলার ঠিক পরদিন সকাল থেকেই খালা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। উনি নিজ পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে বের হন। ওনার সেই রাতের দুঃস্বপ্ন এবং ঘরের ভেতরের অদ্ভুত শব্দগুলো চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা আর এক মুহূর্ত নষ্ট না করে সেই সপ্তাহের মধ্যেই বাড়িওয়ালারা টাকা ফেরত না দিলেও বাড়িটি ছেড়ে দিই। আজও আমরা জানি না সেই পরিচিত শত্রুটি কে ছিল যে খালার এত বড় ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু মানুষের ভেতরের এই হিংস্রতা আর কালো জাদুর এই ভয়ঙ্কর রূপ আমি জীবনেও ভুলব না। ধন্যবাদ। ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিন। এখন চলে যাব একটি ছোট বিরতিতে। বিরতির পরে নিয়ে আসছি আরও ভয়ানক ঘটনা। আমি ঢাকা মিরপুর থেকে ফাহিম। আপনার শোয়ের আমি একজন নিয়মিত শ্রোতা। আজ থেকে ঠিক 2 বছর আগে আমার নিজের খালাতো ভাই শুভর সাথে এই ঘটনাটি ঘটেছিল। শুভ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও সারা জীবন খুব প্র্যাকটিক্যাল ছেলে। এসব ভূত প্রেত কোনোদিন বিশ্বাসই করত না, কিন্তু মিরপুর মাজার রোডের সেই একটা রাত ওর জীবনের সমস্ত মানসিক বিশ্বাসকে তছনছ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছিল মিরপুরের মাজার রোডের সেই বিখ্যাত নির্জন বাগটায়। শীতের রাতে অফিস শেষ করে ফেরার পথে শুভ যে এমন এক অলৌকিক ঘটনার মুখোমুখি হবে তাও স্বপ্নেও ভাবেনি। আমার ভাই শুভ তখন কারওয়ান বাজারে একটা আইটি ফার্মে নাইট শিফটে কাজ করত। সেদিন একটা প্রজেক্টের জরুরি কাজের জন্য ওর অফিস থেকে বের হতে হতে রাত প্রায় 1:45 বেজে গেল। ও একটা লোকাল বাসে করে মিরপুর টেকনিক্যাল মোড়ে এসে নামল। ওখান থেকে ওর বাসা ছিল মাজার রোড পার হয়ে ভেতরের দিকে। শীতের রাত, তার উপর কুয়াশায় চারপাশটা একদম ঝাপসা হয়েছিল। মাজার রোডের মতো ব্যস্ত রাস্তাটাও সেদিন হঠাৎ করে একদম শুনশান আর জনমানবহীন লাগছিল। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ বা গাড়ির চিহ্ন ছিল না। কনকনে ঠান্ডা বাতাস দিচ্ছিল। শুভ জ্যাকেটের পকেটে হাত গুজে একটা রিকশার খোঁজ করছিল। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা রিকশা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে এলো। রিকশাটার হুডটা একদম উপরের দিকে তোলা ছিল, যার কারণে রিকশাওয়ালার চেহারাটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। ওনার মাথায় একটা পুরনো মাফলার জড়ানো ছিল। শুভ রিকশাটাকে থামিয়ে বলল, মামা, মাজার রোড হয়ে ভেতরে যাবা? কত নিবা? রিকশাওয়ালা কোনো কথা বলল না, শুধু মাথাটা সামান্য নাড়ল। শুভ ভাবল এত রাতে হয়তো লোকটা ক্লান্ত, তাই কথা বলছে না। ও আর কিছু না ভেবে রিকশার পেছনের সিটে উঠে বসল। আর রিকশায় ওঠার ঠিক 1 মিনিটের মাথায় প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটল। রিকশাটা মাজার রোডের মেইন পিচঢালা রাস্তায় ওঠার সাথে সাথেই চারপাশের বাতাসটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওটা সাধারণ শীতের ঠান্ডা ছিল না। শুভর জ্যাকেট পরা শরীরটা নিয়েও শীতে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল। ওর নিঃশ্বাস ফেলার সাথে সাথে মুখ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল। মনে হচ্ছিল কেউ ওকে জ্যান্ত কোনো কোল্ড স্টোরেজের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এই সাথে চারপাশের ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো কেমন যেন টিমটিম করতে লাগলো, যেন এক্ষুনি নিভে যাবে। শুভ একটু অস্বস্তি বোধ করে রিকশাওয়ালার দিকে তাকালো, আর তখনই ওর খটকা লাগলো। রিকশাটা চলছিল অস্বাভাবিক দ্রুত গতিতে, কিন্তু পেডেল করার কোনো জোরালো শব্দ হচ্ছিল না। শুভ সিট থেকে একটু সামনের দিকে ঝুঁকে রিকশাওয়ালার পায়ের দিকে তাকালো, আর সেই দৃশ্য দেখা মাত্রই ওর কলিজা যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। ল্যাম্পপোস্টের ম্লান আলোয় শুভ স্পষ্ট দেখল রিকশাওয়ালার সিটের নিচে কোনো পা নেই।
হ্যাঁ, ওনার হাঁটু থেকে নিচের অংশটা উধাও, সেখানে শুধু শূন্যতা। কিন্তু অলৌকিকভাবে পেডাল দুটো নিজে নিজেই গোল গোল হয়ে ঘুরে চলেছে, আর সেই পাহীন অবয়বটি শূন্যে পেডাল মেরে চলেছে। শুভর হাত পা তখন ভয়ে অবশ হয়ে গেছে। ওর মাথা ঝিমঝিম করছিল। ওর মনে হচ্ছিল ও এক্ষুনি রিকশা থেকে লাফ দেবে। ও কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, মামা, রিকশা থামাও, আমি নেমে যাব, রিকশা থামাও বলছি। কিন্তু রিকশাওয়ালা কোনো কথা শুনল না। উল্টো রিকশার গতি আরও 10 গুণ বেড়ে গেল। মনে হচ্ছিল রিকশাটার চাকা মাটির সাথে লেগে নেই, কুয়াশার ওপর দিয়ে ভেসে ভেসে চলেছে। ঠিক তখনই সেই রিকশাওয়ালা ধীর লয়ে ওনার মাথাটা শুভর দিকে ঘোরালো। ওনার মাথার মাফলারটা হঠাৎ খসে পড়ল। শুভ দেখল ওনার কোনো মানুষের মুখ নেই। ওটা ছিল একটা কঙ্কাল সার, মাংস গলে যাওয়া কুৎসিত বিকৃত চেহারা। ওনার চোখ দুটো ছিল সম্পূর্ণ গর্তের মতো অন্ধকার, আর ওনার মুখগহ্বর থেকে এক পৈশাচিক কর্কশ অমানুষিক হাসির শব্দ বের হচ্ছিল, আর বলে উঠল, আজ তোমারে আমি নিয়াই যামু। সেই হাসির শব্দে শুভর কান দুটো যেন ফেটে যাচ্ছিল। শুভ আর সহ্য করতে পারল না। ও মৃত্যুর মুখ থেকে বাঁচতে ওনার চলন্ত রিকশা থেকেই সজোরে রাস্তার উপর লাফ দিল। পাকা রাস্তার উপর আছাড় খেয়ে শুভ কয়েকটা ডিগবাজি খেল। ওর কনুই আর হাঁটু কেটে রক্ত বের হতে লাগলো। ও ব্যথায় চিৎকার করে উঠে যখন সামনের দিকে তাকালো, ও দেখল কুয়াশার মাঝে সেই রিকশাটা 1 সেকেন্ডের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। রাস্তা একদম ফাঁকা। শুভ আর ধকল সামলাতে না পেরে ওখানেই মাজার রোডের পিচ ঢালা রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে মাজারের এক খাদেম আর লোকাল কিছু লোক ওনাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিরপুরের এক হাসপাতালে ভর্তি করায়। ওর বেশ ভালোই জ্বর ছিল। শুভ ওই দিনই বিকেলে বাসায় ফিরে আসে। এরপরে ওর আরও 3 দিন জ্বর থেকে ভালো হয়ে যায়। এরপরে আর কিছু হয়নি, কিন্তু ও এখন বেশি রাতে বাসার বাইরে থাকতে চায় না। সন্ধে নেমে আসলেই আতঙ্কের ছাপ ওর চেহারায় স্পষ্ট বোঝা যায়। ফাহিমের ইমেলটা এখানেই শেষ হয়েছে। ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিন। এখন চলে যাব একটি ছোট বিরতিতে। বিরতির পরে নিয়ে আসছি আরও ভয়ানক ঘটনা। ইমেলটি পাঠিয়েছেন অনেক লিখেছেন, আমি অনেক। বাইক নিয়ে ঘুরে বেড়ানোই আমার নেশা। যারা রাতে হাইওয়েতে বা পাহাড়ি রাস্তায় রাইড করেন তারা জানেন রাতের পথের সৌন্দর্য কতটা আলাদা। 2024 সালের মে মাসে আমি একা গিয়েছিলাম সিলেট ট্যুরে। শ্রীমঙ্গলের একটা রিসোর্টে বুকিং ছিল। শ্রীমঙ্গল পৌঁছতে আমার বেশ দেরি হয়ে গেল। যখন আমি মূল শহর পার হয়ে ভেতরের চা বাগানের রাস্তাটা ধরলাম, তখন ঘড়িতে রাত আনুমানিক 12:30 বা 1টা। রাস্তার দুই পাশে মাইলের পর মাইল ঘন অন্ধকার চা বাগান, মাঝখান দিয়ে সরু পিচ ঢালা রাস্তা। আকাশে হালকা মেঘ ছিল, যার কারণে জ্যোৎস্নার আলোটাও ঠিকমতো আসছিল না। পুরো রাস্তায় আমি ছাড়া আর দ্বিতীয় কোনো যানবাহন বা মানুষ ছিল না। পাহাড়ি ঠান্ডা বাতাস আমার জ্যাকেট ভেদ করে গায়ে লাগছিল। আমি আপন মনে বাইক চালাচ্ছিলাম। চা বাগানের একটা বিখ্যাত অন্ধ বাঘ পার হতেই আমার বাইকের হেডলাইটের আলোয় রাস্তার ঠিক বাঁ পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে মনে হলো কেউ একজন হাত উঁচিয়ে লিফট যাচ্ছে। এত রাতে এই নির্জন চা বাগানের মাঝখানে মানুষ দেখে আমি একটু অবাকই হলাম। ভাবলাম কোনো পর্যটক হয়তো বিপদে পড়েছেন। আমি বাইকে স্পিড কমিয়ে ঠিক তার সামনে এসে ব্রেক ধরলাম। হেডলাইটের ব্যাক আলোতে দেখলাম একজন তরুণী দাঁড়িয়ে আছেন, পরনে একদম ধবধবে সাদা শাড়ি। এত রাতে ওই গভীর জঙ্গলের রাস্তায় তার শাড়িতে একটুও কাদা বা ময়লা লেগেছিল না। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এটাই, যা তখন আমার মাথায় খেলেনি। মেয়েটার চুলগুলো বেশ লম্বা ছিল, আর কুয়াশার কারণে মুখটা কেমন যেন ঝাপসা লাগছিল। আমি হেলমেটের গ্লাসটা তুলে বললাম, আপু, এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু খুব নিচু স্বরে কেমন যেন একটা মায়াবী কিন্তু ফিসফিসে গড়ায় বলল, সামনের মোড় পর্যন্ত একটু এগিয়ে দেবেন, খুব দরকার। আমার মনে কেন যেন কোনো খটকা লাগেনি, মনে হলো সাহায্য করা দরকার। আমি বললাম, আচ্ছা বসুন। মেয়েটি আমার বাইকের পেছনে এসে বসল। আমি আবার বাইক স্টার্ট দিলাম, কিন্তু ও পেছনে বসার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনে হলো আমার পিঠের দিকটা যেন জমে বরফ হয়ে যাচ্ছে। সাধারণত পেছনে কেউ বসলে তার শরীরের একটা উনুন বা স্বাভাবিক তাপমাত্রা পাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছিল আমার পেছনে কোনো মানুষ নেই, একটা জ্যান্ত বরফের চাপ বসে আছে। আমি লুকিং গ্লাসে তাকালাম। কুয়াশা আর অন্ধকারের জন্য গ্লাসে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আমি খেয়াল করলাম বাইক যখন গতিতে 70-80 স্পিডে চলছে, তখনও পেছনের মেয়েটার চুল বা শাড়ির আঁচল বাতাসে একটু উড়ছে না, একদম স্থির, যেন বাতাস তাকে স্পর্শই করতে পারছে না। আমার বুকের ভিতরটা হঠাৎ করে ধক করে উঠল, হাত পা কাঁপতে শুরু করল। আমি বুঝতে পারলাম আমি খুব বড় কোনো বিপদে পড়েছি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপু, আপনার নামটা জানা হলো না।
পেছন থেকে কোনো জবাব এলো না। শুধু একটা তীব্র পচা গন্ধ আমার নাকে এলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে লুকিং গ্লাসে আবার তাকালাম। আর যা দেখলাম তা দেখার জন্য আমি মেন্টালি প্রস্তুত ছিলাম না। লুকিং গ্লাসে পেছনের সিটটা একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু অলৌকিক বিষয় হলো আমার পিঠে তখনও সেই তীব্র বরফ ঠান্ডা অনুভূতিটা হচ্ছিল এবং বাইকের পেছনের অংশটা ওজনে ভারী হয়েছিল। অর্থাৎ সে পেছনে আছে কিন্তু গ্লাসে দেখা যাচ্ছে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আতঙ্কে চিৎকার দিয়ে সজোরে বাইকের ব্রেক চেপে ধরলাম। বাইকটা রাস্তার এক পাশে আছাড় খেতে খেতে বেঁচে গেল। আমি বাইক রেখেই ছিটকে পাশে দাঁড়িয়ে পেছনে তাকালাম। রাস্তা একদম ফাঁকা, কেউ নেই, চারপাশ নিঝুম, শুধু চা বাগানের পাতার খসখস শব্দ। আমি আমার টর্চ লাইট জ্বালিয়ে চারপাশে চা গাছের ফাঁকে ফাঁকে আলো ফেললাম, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এত কম সময় একটা মানুষের পক্ষে চা বাগানের অত গভীরে অদৃশ্য হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সে সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেছে। আমি আর এক মুহূর্তও দাঁড়াই। কাঁপতে কাঁপতে বাইক স্টার্ট দিয়ে এক টানে সোজা শ্রীমঙ্গল শহরে এসে একটা চায়ের দোকানে থামি। রাত তখন প্রায় 2টো। আমার ফ্যাকাশে মুখ আর শরীরের কাঁপুনি দেখে দোকানদার মামা আমাকে এক গ্লাস গরম পানি দিলেন। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। দোকানদার মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইরে, আপনি অল্পের জন্য জ্যান্ত ফিরে আইছেন। ওই বাঘটারে আমরা সাদা শাড়ির বাঘ বলি। এরপর আমি সরাসরি রিসোর্টে চলে যাই। বাকি রাত আমার আতঙ্কেই কাটে। আমার বারবার মনে হচ্ছিল আমি কেন লিফট দিতে গেলাম, না থামলেও তো হতো। রাতেই আমার জ্বর চলে আসে। জ্বর নিয়ে আমি 2 দিন শ্রীমঙ্গল ছিলাম। জ্বর কিছুটা কমলে আমি ফিরে আসি। আজ এই ঘটনার পর অনেক দিন পার হয়ে গেছে। পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াই, কিন্তু আজও যখন মাঝরাতে কোনো নির্জন পাহাড়ি রাস্তায় রাইড করি আর লুকিং গ্লাসের দিকে তাকাই, আমার বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি পেছনের সিটটা হঠাৎ ভারী হয়ে উঠল। এই ছিল অনিকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিন। এখন চলে যাব একটি ছোট বিরতিতে। চলে যাব আরেকটি ইমেলে। ইমেলে ঘটনাটি পাঠিয়েছেন নবেল। নবেল লিখেছেন, ঘটনাটি ঘটেছিল আমাদের নাটোর ভ্রমণের সময়। আমরা সপরিবারে নাটোরের উত্তরা গণভবন আর রাজবাড়ির পুরনো ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলাম। রাজবাড়ির মূল আকর্ষণগুলো দেখা শেষ করে আমরা একটু ভেতরের দিকে হাঁটছিলাম। ঠিক তখনই রাজবাড়ির মূল ভবনের এক কোণে লতা গুল্মে ঢাকা একটা জরাজীর্ণ প্রায় ধসে পড়া পুরনো কক্ষ আমাদের চোখে পড়ে। ওটার দরজার ওপর একটা পুরনো মরিচা ধরা শিকল ঝুলছিল আর চারপাশে বড় করে লেখা ছিল, ভেতরে প্রবেশ নিষেধ। কিন্তু মানুষের কৌতূহল তো সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতিই বেশি থাকে। আমি আর আমার বাবা বাকি পর্যটকদের চোখ ফাঁকি দিয়ে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরের বাতাসটা ছিল কেমন যেন ভারী আর পচা ভ্যাপসা গন্ধে ভরা। ঘরের এক কোণে ভাঙা চুন সুরকি আর প্রাচীন ইটের স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় একটা জিনিস আমার বাবার পায়ে এসে ধাক্কা খায়। ওটা ছিল সেগুন কাঠের তৈরি একটি মাঝারি আকারের বাক্স। বাক্সটার গায়ে প্রাচীন রাজকীয় আমলের কিছু অদ্ভুত লিপি আর জ্যামিতিক নকশা খোদাই করা ছিল, যা সাধারণ কোনো কাঠের বাক্সে থাকে না। বাবা ভাবলেন ওটা হয়তো রাজ আমলের কোনো মূল্যবান অ্যান্টিক শোপিস। আমরা অতি উৎসাহে ওটা একটা কাপড়ে পেঁচিয়ে আমাদের ব্যাগে ঢুকিয়ে বাড়ি নিয়ে আসলাম। কিন্তু আমরা জানতাম না আমরা আসলে ওটার সাথে করে আমাদের নিজেদের ঘরের ভেতর আস্ত এক জীবন্ত নরক ডেকে নিয়ে আসছিলাম। ঢাকা ফিরে এসে বাক্সটি আমাদের ড্রয়িং রুমের শোকেসের ওপর এনে রাখার পরদিনই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটল। আমার একমাত্র ছোট বোন রিয়া, যার বয়স তখন মাত্র 12 বছর, ও খুবই চঞ্চল আর হাসি খুশি একটা মেয়ে ছিল। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে ওঠার পর ও হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেল। দুপুর গড়াতেই ও কান্নাকাটি শুরু করলো আর বলল ওর পিঠে আর ডান হাতে নাকি প্রচণ্ড জ্বালাপোড়া আর ব্যথা করছে। আমার মা যখন ওর গায়ের জামাটা সরালেন, আমাদের সবার চোখ কপালে উঠল। রিয়ার ফর্সা চামড়ার ওপর অদ্ভুত সব গাঢ় নীল রঙের গোল গোল দাগ বসে গেছে, ঠিক যেন কেউ চিমটি কেটে গায়ের মাংস ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা ভাবলাম কোনো বিষাক্ত পোকার কামড় বা অ্যালার্জি হতে পারে। তড়িঘড়ি করে শহরের বড় ডাক্তার দেখালাম, স্কিন স্পেশালিস্টের কাছে গেলাম। তারা মলম দিলেন, ওষুধ দিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। পরের 2-3 দিনে সেই নীল দাগগুলো রিয়ার সারা শরীরে, এমনকি ওর গলায় আর মুখেও ছড়িয়ে পড়তে লাগলো। সবচেয়ে ভয়ানক বিষয় ছিল, রিয়া আর স্বাভাবিকভাবে কথা বলছিল না। ও ঘরের এক কোণে বসে সারাদিন শোকেসের সেই রাজবাড়ির বাক্সটার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে বিড়বিড় করত।
আর মাঝরাতে ঘুমের ঘোরে ও অদ্ভুতভাবে ছটফট করত। বিছানা থেকে 4-5 ইঞ্চি উপরে শরীরটা ধনুকের মতো বেঁকে যেত, আর ও চোখ বন্ধ করেই চিৎকার করে বলতো, ওকে সরাও, ও লাল চোখ নিয়ে আমার বুকের ওপর বসে আছে, ও আমার বুকে সুই ফোটাচ্ছে। আমরা যখন ওকে জড়িয়ে ধরতাম, দেখতাম ওর সারা শরীরটা হিমাগারের বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, অথচ ওর কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ডাক্তাররা ওর ব্লাড টেস্ট, এমআরআই সব করালেন, কিন্তু সব রিপোর্ট একদম নর্মাল এলো। মেডিকেল সায়েন্সের কাছে এর কোনো উত্তর ছিল না। সেদিন ছিল শনিবারের রাত। ঘড়িতে তখন রাত আনুমানিক 1টা বা 1:30 হবে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার আর থমথমে বাতাস। হঠাৎ করেই রিয়ার শোবার ঘর থেকে এক বুক ফাটানো গোঙানির আওয়াজ ভেসে এলো। আওয়াজটা শুনেই আমি, বাবা আর মা এক লাফে বিছানা থেকে উঠে ওর রুমে গেলাম। আর রুমে ঢুকে লাইটটা জ্বালানো মাত্র আমরা যা দেখলাম তা দেখে আমাদের কলিজা কেঁপে উঠল। রিয়া বিছানার ওপর হাঁটু গেড়ে বসে আছে। ওর চোখ দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু চোখের সাদা অংশটাই দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভয়ানক বিষয় ছিল ওর পেট একটা প্রকাণ্ড বেলুনের মতো অস্বাভাবিক রকম ফুলে উঠেছে। মনে হচ্ছিল ওর পেটের চামড়া এখনই ফেটে যাবে। ও নিজের 2 হাত দিয়ে নিজের গলা চেপে ধরে অক্সিজেনের জন্য ছটফট করছিল। ওর মুখ দিয়ে এক অদ্ভুত হুসহুস শব্দ বের হচ্ছিল। ঠিক তখনই ও বিকট এক শব্দ করে মেঝের ওপর বমি করতে শুরু করল। কিন্তু কোনো মানুষের মুখ থেকে যে এমন জিনিস বের হতে পারে তা আমরা ধারণাও করিনি। ও বমি করে বের দিচ্ছিল গোছা গোছা কুচকুচে কালো মানুষের লম্বা জট পাকানো ভেজা চুল, আর তার সাথে মিশেছিল ধারালো আর রক্তমাখা ভাঙা কাঁচের টুকরো। রক্তাক্ত সেই ধারালো কাঁচ আর চুলের স্তূপ মেঝেতে পড়ে যখন আলোয় চকচক করছিল, আমরা তখন আতঙ্কে ঘরের কোণে একে অন্যকে জড়িয়ে ধরেছি। আমার মা ভয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। রিয়া তখন পুরো নিস্তেজ হয়ে খাটের ওপর একটা মরা লাশের মতো আছাড় খেয়ে পড়ে গেল। আমাদের বুঝতে আর বাকি রইল না এটি কোনো সাধারণ রোগ বা মানসিক সমস্যা নয়, এর পেছনে কোনো অশুভ অপশক্তির হাত রয়েছে। পরদিনই ভোরের আলো ফোটার সাথে সাথে বাবা আমাদের চেনা এক কবিরাজকে জরুরিভাবে বাড়িতে নিয়ে আসেন। সেই কবিরাজ ঘরে পা রাখা মাত্র ওনার শরীর কেমন যেন কেঁপে উঠল। উনি চারদিকে চোখ বোলালেন এবং সোজা গিয়ে দাঁড়ান ড্রয়িং রুমের সেই রাজবাড়ির খোদাই করা কাঠের বাক্সের সামনে। ওনার মুখ মুহূর্তে কালো হয়ে গেল। উনি ওটার দিকে আঙুল তুলে চিৎকার করে বললেন, সব অনর্থের মূল এই কুফরি বাক্স। তোমরা এটা কোথায় থেকে এনেছো? এটা জলদি উঠানে নিয়ে যাও, এর ভেতর জ্যান্ত শয়তান বন্দী আছে। আমরা কাঁপতে কাঁপতে বাক্সটি বাড়ির পেছনের খোলা উঠানে নিয়ে এলাম। কবিরাজ ওনার ঝোলা থেকে কিছু পানি আর লাল সুতো বাক্সের চারপাশে জড়ালেন। তারপর আমার বাবাকে বললেন ওটা কুড়ুল দিয়ে এক কূপে ভেঙে ফেলতে। বাবা যখন ওটার উপর কুড়ুলের সজোরে আঘাত করলেন, বাক্সটা 2 ভাগ হয়ে ভেঙে গেল, আর তার ভেতর থেকে একটা গোপন খুব বের হয়ে এলো, যার ভেতর রাখা ছিল একটা হরিণের শুকনো চামড়া দিয়ে মোড়ানো ছোট পোটলা। কবিরাজ সাবধানে ওনার হাত দিয়ে সেই চামড়ার পোটলাটা খুললেন, আর ওটা খোলা মাত্রই আমাদের সবার রক্ত যেন মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল। হরিণের সেই শুকনো চামড়ার ভেতর মোড়ানো ছিল কাপড়ের তৈরি কুৎসিত কুচকুচে কালো রঙের পুতুল। পুতুলটার অবয়ব দেখতে হুবহু একটা ছোট মেয়ের মতো। আর সবচেয়ে ভয়ানক এবং শিউরে ওঠার মতো বিষয় ছিল পুতুলটার 2টো চোখের মুনি এবং বুকের ঠিক মাঝখানে 3টি প্রাচীন মরিচা ধরা বড় বড় লোহার সুই গভীরভাবে ফোটানো ছিল। পুতুলের বুকের সুইর চারপাশের কাপড়টা এমনভাবে লাল হয়েছিল যেন মনে হচ্ছিল ওখান থেকে সত্যি তাজা রক্ত ঝরছে। কবিরাজ পুতুলটা দেখেই কপালে হাত দিয়ে বসে পড়লেন এবং বললেন, সর্বনাশ হয়েছে। এটা কোনো সাধারণ পুতুল নয়, এটা 1 শতাব্দী প্রাচীন ভয়ঙ্কর তান্ত্রিক বান বিদ্যা। নাটোরের কোনো এক শক্তিশালী তান্ত্রিক আজ থেকে 100 বছর আগে কোনো কুমারী মেয়ের উপর কালো জাদু করে তার আত্মা আর জীবন এই পুতুলের ভেতর বন্দি করে এই বাক্সে সিল করে দিয়েছিল। তোমরা এই বাক্সটি খোলার সাথে সাথে সেই প্রাচীন অভিশাপ আর জ্যান্ত বান মুক্ত হয়ে গেছে, আর সে তোমাদের বাড়ির এই ছোট মেয়েটাকে তার শিকার বানিয়েছে। তোমরা যদি আর 2টো দিন দেরি করতে, তোমাদের মেয়েটার কলিজা ফেটে মারা যেত। কবিরাজ আর 1 মুহূর্ত সময় নষ্ট করেননি। উনি ওনার আসন পেতে বসলেন এবং কিছু লোহা পোড়ানো মন্ত্র পড়তে পড়তে অত্যন্ত সাবধানে পুতুলের গা থেকে সেই মরিচা ধরা সুইগুলো একটা একটা করে টেনে বের করতে লাগলেন। আশ্চর্য এবং অলৌকিক বিষয় হলো, যখনই কবিরাজ পুতুলের বুক থেকে শেষ সুইটা টেনে বের করলেন, ঠিক একই সেকেন্ডে ঘরের ভেতর নিথর হয়ে শুয়ে থাকা রিয়া হঠাৎ করে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বিছানায় বসে পড়ল। ওর চোখে সেই সাদা ভাব কেটে গিয়ে আবার স্বাভাবিক চোখ ফিরে এলো,
আর ওর পেটের সেই ভয়ানক ফুলা ভাবটা নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেল, যেন এক দীর্ঘ গভীর ঘুম থেকে জেগে উঠল। এরপর কবিরাজ সেই পুতুল, হরিণের চামড়া আর রাজবাড়ির সেই অভিশপ্ত কাঠের বাক্সটাকে এক জায়গায় জড়ো করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। যখন ওগুলো পুড়ছিল তখন সেই আগুন থেকে সাধারণ কাঠের পোড়ার গন্ধ আসছিল না, মনে হচ্ছিল কোনো জ্যান্ত মাংস পুড়লে যেমন গন্ধ বের হয় তেমন একটা চর্বি পোড়া অসহ্য গন্ধে পুরো এলাকা ভরে গেছিল। আগুন যখন পুরোপুরি নিভে ছাই হয়ে গেল তখন চারপাশের সেই থমথমে বাতাসটাও হঠাৎ করে হালকা হয়ে গেল। আমরা আধুনিক যুগের মানুষ আসলে ভাবি যা আমরা চোখে দেখতে পাই না তার কোনো অস্তিত্ব বুঝি এই পৃথিবীতে নেই, কিন্তু বাক্সটার কারণে আমাদের এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। আজ এই ভয়ানক ঘটনার পর অনেক দিন পার হয়ে গেছে। আমার বোন রিয়া এখন সম্পূর্ণ সুস্থ, ও আবার আগের মতো স্কুলে যায়, হাসি খুশি দিন কাটায়, ওর গায়ের সেই নীল দাগগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে। কিন্তু আজও যখন আমরা কোনো পুরনো জমিদার বা রাজবাড়ির ধ্বংসাবশেষ বা কোথাও যখন ঘুরতে যাই, আমরা দূর থেকে দেখেই ফিরে আসি। কোনো জিনিসে হাত দেবার সাহস আমাদের আর কোনোদিন হয় না। ঘটনাটি কেমন লাগলো জানিয়ে দিন। এখন চলে যাব একটি ছোট বিরতিতে। বিরতির পরে নিয়ে আসছি আরও ভয়ানক ঘটনা। ঘটনাটি ১৯৯৮ সালের অক্টোবর মাসের। কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামের এক ধনী গৃহস্থের বাড়ি থেকে মাঝরাতে আমাদের কাছে খবর আসে। সেই বাড়ির ১৮ বছরের তরুণী মেয়ে, নাম শায়লা। বিগত এক সপ্তাহ ধরে মেয়েটি আর মানুষের মতো নেই। দিনের বেলা সে ঘরের কোণে হাঁটুতে মুখ গুজে বসে থাকে, কারো সাথে একটা কথাও বলে না, এমনকি কিছু খায়ও না। কিন্তু ঠিক যখন মাগরিবের আজান পড়ে, চারপাশটা অন্ধকার হয়ে আসে, তখন শায়লার ভেতর যেন অন্য কোনো এক হিংস্র সত্তা জেগে ওঠে। আমার মেজ মামা মাহবুব কবিরাজ ওনার আমোজের ব্যাগটা কাঁধে নিয়ে রওনা হলেন। মামার সাথে সেদিন কৌতূহলবশত আমিও গিয়েছিলাম। আমরা যখন সেই বাড়িতে পৌঁছলাম তখন রাত প্রায় 11:30। পুরো বাড়িতে একটা শ্মশানের নীরবতা। শায়লার বাবা আমাদের ধরে কেঁদে ফেললেন। বাবা মাহবুব, আমার একমাত্র মেয়েটাকে বাঁচাও, ও রাতে এমন সব কাণ্ড করে যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মামা গম্ভীর মুখে বললেন, ভয় পাবেন না, আল্লাহর কালামের ওপর কোনো শক্তি নেই, আমাকে ওর ঘরে নিয়ে চলুন। আমরা যখন শায়লার শোবার ঘরে ঢুকলাম, ঘরের ভেতরের দৃশ্য দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘরের বড় কাঠের খাটটার উপর শায়লা বসে আছে, তবে সোজা হয়ে নয়। সে তার নিজের 2 হাত আর 2 পা উল্টো দিকে মুছড়ে একটা মাকুড়সার মতো ভঙ্গিতে খাটের ওপর বসে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ওনার চোখ দুটো সাধারণ মানুষের মতো ছিল না, চোখের মণি দুটো উধাও হয়ে গেছে, শুধু কুচকুচে লাল রক্তবর্ণ ধারণ করেছে পুরো চোখ। মামা ঘরে ঢুকতেই শায়লা ঝড়ের গতিতে মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। তারপর এক বিকট ভারী পুরুষের গলায় অমানুষিক হাসিতে ফেটে পড়ল। শায়লার কণ্ঠে সেই সত্তা, হা হা হা, মাহবুব, তুই এসেছিস, অনেক বড় কবিরাজ হয়েছিস না তুই? আজ তোকে ছিঁড়ে এই ঘরের মাটিতে পুঁতে ফেলব। চলে যা এখান থেকে, নইলে তোর এই ভাগ্নেকেও জ্যান্ত চিবিয়ে খাবো। আমি ভয়ে মামার পেছনে লুকিয়ে পড়লাম, কিন্তু মামার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। তিনি অত্যন্ত শান্তভাবে ঘরের মাঝখানে একটা সাদা জায়নামাজ পাতলেন, পকেট থেকে সুরমা আর আতর বের করে নিজের চোখে এবং কাপড়ে লাগালেন। তারপর খাটের ঠিক সামনে বসে উচ্চ স্রোতে সূরা জিনের তেলাওয়াত শুরু করলেন। মামা যখনই তেলাওয়াতের গতি বাড়াচ্ছিলেন, শায়লার শরীর তীব্রভাবে কাঁপতে লাগল। সে খাটের ওপর নিজের মাথা আছড়াতে লাগল। থাম, বন্ধ কর এই কালাম, আমার শরীর পুড়ে যাচ্ছে। ওরে তান্ত্রিক, তুই আমাকে কোথায় পাঠালি? মামা ধমক দিয়ে বললেন, বল তুই কে, কোথা থেকে এসেছিস, এই নিষ্পাপ মেয়েটার শরীরে কেন ভর করেছিস? শায়লার মুখ দিয়ে তখন লালা আর রক্ত পড়তে শুরু করেছে। সে যন্ত্রণায় ছটপট করতে করতে বলল, আমি এই এলাকার প্রাচীন শ্মশানের রক্তমুখী জিন। আমাকে টাকা আর ছাগল বলি দিয়ে এক তান্ত্রিক পাঠিয়েছে। এই পরিবারের বংশ ধ্বংস না করা পর্যন্ত আমি যাব না।
মামা তখন ওনার ব্যাগ থেকে একটা ছোট কাচের বোতল বের করলেন এবং কিছু একটা পড়ে ফুঁ দিলেন। সাথে সাথে ঘরটা যেন কেঁপে উঠল। শায়লার শরীর থেকে একটা কালো ধোঁয়ার অবয়ব তীব্র চিৎকারে বেরিয়ে এসে সেই বোতলের ভেতর ঢুকে গেল। মামা সাথে সাথে বোতলের ছিপিটা বন্ধ করে দিলেন। শায়লার সাথে সাথে নিস্তেজ হয়ে খাটের ওপর পড়ে গেল। তার চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে এলো। মামা সেদিন বাড়িটির চার কোণা বন্ধ করে দিয়ে বললেন, এ যাত্রা মেয়েটি বেঁচে গেল, কিন্তু যুদ্ধ মাত্র শুরু হলো জাহিদ। তান্ত্রিক তার জিন বন্দী হওয়াটা সহজে মেনে নেবে না। শায়লার ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। আমরা ভেবেছিলাম সবকিছু শান্ত হয়ে গেছে, কিন্তু আমরা জানতাম না অন্ধকার জগতের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। যে তান্ত্রিক ওই রক্তমুখী জিনটিকে পাঠিয়েছিল, সে মাহবুব মামার ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় মাহবুব কবিরাজকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। সেদিন ছিল অমাবস্যার রাত। আমি মামার বাড়িতেই একটা আলাদা ঘরে ঘুমাচ্ছিলাম। রাত তখন আনুমানিক 2:10। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত ভারী গন্ধ নাকে আসায়। গন্ধটা ছিল পচা মাংস আর পোড়া তেলের মিশ্রণের মতো। ঠিক তখনই পাশের ঘর থেকে, অর্থাৎ মামার ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম, যেন কেউ তীব্র যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু চিৎকার করতে পারছে না। আমি বিছানা থেকে উঠে দৌড়ে মামার ঘরে গেলাম। ঘরের দরজাটা খোলাই ছিল। আমি ভেতরে পা দিয়েই যা দেখলাম তা মনে হলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। মামা খাটের উপর চিত হয়ে শুয়ে আছেন, ওনার কোনো হুঁশ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওনার শরীরের চামড়া কোথাও কাটেনি, কিন্তু ওনার নাক দিয়ে, মুখ দিয়ে, এমনকি 2 চোখের কোণ দিয়ে গল গল করে তাজা রক্ত বের হচ্ছে। ওনার গায়ের সাদা পাঞ্জাবিটা রক্তে সম্পূর্ণ ভিজে লাল হয়ে গেছে। মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি ওনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পিষে ফেলছে। আমি চিৎকার করে উঠলাম, মামা, কি হয়েছে আপনার? আমি কি ডাক্তার ডাকবো? মামা কোনো মতে ওনার ডান হাতটা তুললেন। ওনার চোখ দুটো তখনও খোলা, কিন্তু তীব্র যন্ত্রণায় উনি কথা বলতে পারছেন না। উনি শুধু ইশারায় ওনার তসবিহ আর পাশে রাখা এক বাটি পানি আমার দিকে নির্দেশ করলেন। আমি কাঁপতে কাঁপতে সেই পানির বাটি আর তসবিহ মামার হাতের কাছে এনে দিলাম। মামার রক্তাক্ত অবস্থাতেই খাট থেকে উঠে মেঝেতে বসলেন। উনি ওনার 2 চোখ বন্ধ করলেন এবং অত্যন্ত দ্রুত গতিতে আয়াতুল কুরসি এবং কিছু গোপন দুরূদ শরীফ পড়তে লাগলেন। মামার ঠোঁট দুটো কাঁপছিল আর ওনার শরীর থেকে তখনও রক্ত ঝরছিল। পড়া শেষ করে মামা সেই পানির বাটিতে একটা তীব্র ফুঁ দিলেন। সাথে সাথে বাটির পানিটা যেন ফুটন্ত তেলের মতো টকবক করে উঠল। মামা সেই পানি থেকে কিছুটা নিজের গায়ে ছিটিয়ে দিলেন এবং বাকি পুরো বাটির পানিটা জানলা দিয়ে বাইরের অন্ধকার উঠোনের দিকে ছুঁড়ে মারলেন। জানলার বাইরে পানি পড়ার সাথে সাথেই সেই অন্ধকারের বুক চিরে এক ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। মনে হলো কেউ একজন তীব্র আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই শব্দটা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়ে মিলিয়ে গেল। পানি ছিটানোর সাথে সাথেই অলৌকিকভাবে মামার শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। মামা এক দীর্ঘশ্বাস ফেলে মেঝেতে বসে পড়লেন। পরদিন সকালে গ্রামের মানুষ খবর পায় আমাদের গ্রামের পাশে যে পুরনো শ্মশান ছিল, সেখানে এক বহিরাগত জটধারী তান্ত্রিকের লাশ পড়ে আছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, রাতে কোনো বৃষ্টি বা বজ্রপাত হয়নি, কিন্তু সেই তান্ত্রিকের পুরো শরীরটা এমনভাবে পুড়ে কয়লা হয়ে গেছিল যেন আকাশ থেকে সরাসরি তার উপর বজ্রপাত হয়েছে। মামা তসবিহ গুনতে গুনতে শান্ত গলায় আমাকে বললেন, জাহিদ, সে শ্মশানে বসে আমার ওপর কাল ভৈরব মৃত্যুর বাণ মেরেছিল। আমি যদি আর 1 মিনিট দেরি করতাম, তবে আমার কলিজা ফেটে রক্ত বমি হয়ে আমি মারা যেতাম। আমি শুধু আল্লাহর পবিত্র কালামকে ঢাল বানিয়ে সেই বাণটা উল্টো তার দিকেই ফিরিয়ে দিয়েছি। কালো জাদু যে করে, তার শেষ পরিণতি এমনই হয়।
এই ঘটনার পর মাহবুব কবিরাজের নাম চারদিকে এক নামে ছড়িয়ে পড়ে। মানুষ তাকে আল্লাহর ওলি বা এক মহান সাধক মনে করত। কিন্তু আমরা জানতাম না, অন্ধকার জগতের সাথে এই দীর্ঘ লড়াই মামার জীবনকে এক চরম এবং করুণ ট্র্যাজেডির দিকে নিয়ে যাচ্ছিল। এটি 2010 সালের ঘটনা, যা মামার শেষ অধ্যায়। সেদিন ছিল বছরের সবচেয়ে অন্ধকার অমাবস্যার রাত। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল চারদিকে। রাত তখন প্রায় 1টা। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আমাদের বাড়ির সদর দরজায় কেউ একজন খুব জোরে জোরে আঘাত করতে লাগল। মামা দরজা খুললেন। দরজার বাইরে দাঁড়িয়েছিল এক অদ্ভুত চেহারার লম্বা লোক। তার গায়ে একটা কালো চাদর জড়ানো, আর বৃষ্টিতে ভিজলেও তার শরীর থেকে কেমন যেন একটা ধোঁয়া বের হচ্ছিল। লোকটির মুখটা চাদরে ঢাকা ছিল, শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছিল, যা ছিল অস্বাভাবিক রকমের স্থির। লোকটি মামার সামনে হাত জোড়ো করে বলল, মাহবুব কবিরাজ, আমাকে বাঁচান। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ির পাশে কবর খনন করার পর থেকে এক অভিশপ্ত জিন আমাদের পুরো বংশের মানুষকে একে একে মেরে ফেলছে। আজ রাতে আমার শেষ ছেলেও মারা যাবে। আপনি দয়া করে আমার সাথে চলুন। মামা লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। উনার অভিজ্ঞ চোখ হয়তো সেদিন কিছু একটা বুঝতে পেরেছিল। মামা গম্ভীর গলায় বললেন, তুমি যেখান থেকে এসেছো সেখানে মানুষের যাওয়া নিষেধ। সেখানে এমন কিছু প্রাচীন শক্তি আছে যা মানুষের সীমানার বাইরে। কিন্তু লোকটি মাটিতে বসে কাঁদতে লাগল। তার কান্না দেখে মামার মন গলে গেল। মামা ওনার ঘরের কোণ থেকে সেই পুরনো চামড়ার ঝোলা ব্যাগটা কাঁধে নিলেন, যা উনি প্রতিবার কেসের সময় নিতেন। মামা যখন ঘর থেকে বের হচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে ঘুরে দাঁড়ালেন। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, আমি যদি তখন মামাকে আটকে রাখতাম। মামা আমার মাথায় হাত রাখলেন। ওনার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। মামা ধীর গলায় বললেন, জাহিদ, এই ব্যাগ আর এই তসবি হয়তো আজ আমার শেষ সম্বল। যদি আগামী 3 দিনের মধ্যে আমি এই ঘরে ফিরে না আসি, তবে ধরে নিবি তোর মাহবুব মামার গল্প এখানেই শেষ। আর কোনো দিন আমার খোঁজ করার চেষ্টা করিস না। আমি কিছু বলার আগেই মামা সেই কালো চাদর পরা লোকটির সাথে অন্ধকারের মাঝে মিশে গেলেন। আমরা 3 দিন অপেক্ষা করলাম, 4 দিন অপেক্ষা করলাম, 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মামা ফিরে এলেন না। অবশেষে আমি আর গ্রামের কিছু মানুষ সেই লোকটির দেওয়া ঠিকানায়, অর্থাৎ পাশের জেলার সেই নির্দিষ্ট গ্রামে গেলাম। সেখানে গিয়ে আমাদের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। গ্রামের মুরব্বীরা জানালেন, সেই নামে ওই গ্রামে কোনো জমিদার বাড়ি নেই, আর বিগত 100 বছরে সেখানে কোনো নতুন কবরও খনন করা হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ছিল, যে লোকটির নাম করে সে মামাকে নিতে এসেছিল, সেই নামের এক ব্যক্তি নাকি আজ থেকে 50 বছর আগে এক অলৌকিক ঘটনায় মারা গিয়েছিল। তাহলে সেই অমাবস্যার রাতে আমাদের দরজায় কে এসেছিল? কে মাহবুব কবিরাজকে ছলে বলে নিয়ে গেল? আজ দীর্ঘ 16 বছর পার হয়ে গেছে। মাহবুব মামার কোনো খোঁজ মেলেনি। পুলিশ, ডিটেকটিভ কেউ ওনার কোনো চিহ্ন খুঁজে পায়নি। কিন্তু এই এলাকার মানুষ আজও বিশ্বাস করে মাহবুব কবিরাজ মারা যাননি। তিনি হয়তো অন্ধকার জগতের কোনো এক মায়াবী বন্দিশালায়, কোনো গভীর পাহাড়ের গুহায় এখনও সেই জিনের বাদশাদের সাথে লড়াই করে চলেছেন, অথবা নিজেই বিলীন হয়ে গেছেন সেই অন্ধকারের মাঝে।